सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा है। नमस्कार दोस्तों। India is one of the biggest country in the world. I am not telling about economically, it is just only population wise. Friends, ভারতের রাস্তাতে গাড়ির সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। তাহলে কি কর্মসংস্থানও একই হারে বেড়ে চলেছে? মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে এসে বলেছেন, यहां जो भाजपा की सरकार बनेगी, आशोल परिवर्तन का मंत्र उसकी प्रेरणा होगा, उसके परिश्रम का आधार होगा। आशोल परिवर्तन का मतलब, आशोल परिवर्तन का मतलब ऐसा बंगाल जहां युवाओं को शिक्षा और रोजगार के पर्याप्त अवसर मिले। আবার অন্যদিকে স্টুডেন্টরা আন্দোলন করছে, কৃষকরা আন্দোলন করছে, বিভিন্ন রকম আন্দোলন হচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা সেই টপিক নিয়ে আলোচনা করব যে টপিক নিয়ে আলোচনা করতে মেন স্ট্রিম মিডিয়া ভয় পায়। আজকে আমরা আলোচনা করব আনএমপ্লয়মেন্ট রেট নিয়ে। আপনি যদি দি হিন্দু নিউজ পেপারটি ওপেন করেন দেখবেন সেখানে পরিষ্কারভাবে একটা আর্টিকেল দেওয়া আছে, আনএমপ্লয়মেন্ট রেট অ্যাট 45 ইয়ার হাই কনফার্মস লেবার মিনিস্ট্রি ডাটা। এখন আমি যে ডাটা আপনাকে দিতে চলেছি সেটা 2017-18 ডাটা। 2017-18 অনুযায়ী ভারতের আনএমপ্লয়মেন্ট রেট 45 বছর পেরিয়ে হাই হয়ে গেছে। দ্য আনএমপ্লয়মেন্ট রেট ইন 2017-18 ওয়াজ 6.1%, corroborating the pre-election leaked report that had claimed joblessness at a 45-year high. অর্থাৎ 45 বছর পেরিয়ে এমন ডাটা তৈরি হয়েছে যা 45 বছরে তৈরি হয়নি, এতটাই জবলেস। একই সাথে আমরা দেখে নেব আনএমপ্লয়মেন্ট রেট অনুযায়ী 2013-14তে ভারতের অবস্থান কি ছিল। আনএমপ্লয়মেন্ট রেট আপ at 4.9% in 2013-14 লেবার ব্যুরো, মানে 4.9% 2013-14তে ছিল। এখন সেই আনএমপ্লয়মেন্ট রেট বেড়ে 6.1%-এ পৌঁছে গেছে। এখন আমি আপনাকে দেখাবো বর্তমানে সরকার, ভারত সরকার কি পরিমাণে নিয়োগ চালু করে রেখেছে। আপনি যদি দেখেন এসএসসি, সিজিএল, আইবিপিএস, পিও ইয়ার ওয়াইজ ভ্যাকেন্সি আপনি দেখতে পাবেন 2013-তে টোটাল ভ্যাকেন্সি এসেছিল 37,794, 2019-এ 12,918, 2020 ছেড়ে দিলাম কারণ এই সময় 2020-তে বাহানা ধরিয়ে দেবে করোনা। কিন্তু আপনি যদি 2019-এর ডাটা দেখেন সেখানে আপনি পরিষ্কার দেখতে পারবেন প্রায় 13,000 ভ্যাকেন্সি এসেছিল, আর যেটা 2013-তে এসেছিল প্রায় 38,000 ভ্যাকেন্সি। ভেবে দেখুন 2019-এ ভ্যাকেন্সি এসেছে প্রায় 14,000, 2013-তে ভ্যাকেন্সি এসেছিল প্রায় 38,000। কতটা ডিস্টেন্স সরকার তৈরি করেছে। ভ্যাকেন্সি ইন দ্য সিভিল সার্ভিসেস ইন দ্য লাস্ট 11 ইয়ার্স, why is the number of vacancies declining despite the government admission that there is a need for more officers? যখন অফিসারের প্রয়োজন আছে তারপরেও সরকার কেন ভ্যাকেন্সি কমিয়ে দিচ্ছে আপনি এই চার্টে দেখতে পাবেন। রেলের প্রায় 2019-এর মার্চ মাসের দিকে একটা ভ্যাকেন্সি এসেছিল প্রায় 1,03,729 জন রেলের গ্রুপ ডিতে নেওয়া হবে। আপনি 2021-এ মার্চে চলে এসেছেন। আপনি যদি লক্ষ্য করেন দেখবেন রেলওয়ের এই ভ্যাকেন্সিটাতে 2019 থেকে নিয়ে 2021 পর্যন্ত যে সময়টা অতিবাহিত হয়েছে সেই সময়টাতে এই ভ্যাকেন্সিটার দুইবার জন্মদিন পালন হয়ে গেছে। এখনো পর্যন্ত এই ভ্যাকেন্সিটার পরীক্ষায় নেওয়া হয়নি, নিয়োগ তো অনেক পরের কথা। ভেবে দেখুন ভারতে এমপ্লয়মেন্ট রেট কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। 2017-18 ডাটা আপনাকে দেখালাম, সেখানে যদি 6.1% হয়, এত নিয়োগ না হওয়ার কারণে 2019-20-তে কি অবস্থায় দাঁড়িয়েছে ভারতের এমপ্লয়মেন্ট রেট আর আনএমপ্লয়মেন্ট রেট।
2019-এ মার্চ মাসের শুরুতে ভ্যাকেন্সি আসছিল, আর আজ এখনো মার্চের শুরু, তবে সালটা 2019 নয়, 2021। অর্থাৎ রেলওয়ের এই ভ্যাকেন্সিটা, যেটাতে 1,03,729 জন গ্রুপ ডি কর্মী নেওয়ার কথা ছিল, সেই ভ্যাকেন্সিটার দ্বিতীয়বার জন্মদিন পালন হয়ে গেছে। ভেবে দেখুন কোথায় আমরা দাঁড়িয়েছি। 2 বছর পার হওয়ার পরেও এখনো রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাই নেওয়া হয়নি। মোদিজি ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রত্যেক বছরে 2 কোটি জব দেবেন, আর এখন তিনি কি বলছেন আপনি নিজেই শুনুন। जो अपने पैरों पे खड़े हुए हैं, कोई न कोई व्यवसाय करेंगे, कमाई करेंगे, कोई एक आध व्यक्ति को रोजगार देंगे, कोई कोई ऑटो रिक्शा चलाएगा, कोई पकौड़े की दुकान करेगा, कोई चाय की दुकान करेगा, कोई अखबार बेचने का काम करेगा, कोई कहीं डिपॉजिट देकर के और एजेंसी लेगा। ये सब चीज़ें रोजी रोटी कमाने की व्यवस्था हुई है कि नहीं हुई है? इसको रोजगार मानेंगे कि नहीं मानेंगे? अगर आपके जी टीवी स्टूडियो के बाहर कोई पकौड़े बेचता है और शाम को 200 रुपया कमा करके घर जाता है, उस व्यक्ति को आप रोजगार मानोगे कि नहीं मानोगे? সাথে সাথে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি বলছেন আপনি শুনুন। बेरोजगारी से तो अच्छा है कि कोई युवा मजदूरी कर कर मेहनत कर कर पकौड़ा लगाए, अपने श्रम परिश्रम से पसीना बहाकर हजारों लाखों करोड़ों युवा जो स्वरोजगारी की दिशा में आगे बढ़ रहे हैं, पकौड़ा बना रहे हैं, छोटी छोटी स्वरोजगारी ले रहे हैं, उसको आप भिक्षुक के साथ कंपेयर करेंगे? চা বিক্রি করাকেও উনি ওনার হিসেবে জব দেওয়া ভেবে নিয়েছেন? পকোড়া তৈরি করাকেও উনি কি জব দেওয়া ভেবে নিয়েছেন? চিন্তাটা আপনিই করবেন। এরপরে আমরা আসি টুইটারে বেশ কয়েকদিন আগে থেকে ট্রেন্ড হয়ে যাওয়া কয়েকটি টুইট। একটা টুইট ছিল মোদিজি রোজগার দো। মোদিজি রোজগার দো সারা পৃথিবীতে প্রচুর পরিমাণে টুইটের কারণে সারা পৃথিবীতে 1 নম্বর র্যাঙ্ক অধিকার করে নিয়েছিল টুইটারে। তার সাথে সাথে আসছিল আবার একটা টুইট, যেটাও সারা পৃথিবীতে 1 নম্বর র্যাঙ্ক অধিকার করে নিয়েছিল টুইটারে, টুইটের মাধ্যমে। সেটা ছিল মোদি জব দো। 15.7 মিলিয়ন টুইট হয়েছিল। এরপরেও যখন স্টুডেন্টরা মোদি রোজগার দো, মোদি জব দো এগুলো টুইট করে ট্রেন্ড করেছিল, ওয়ার্ল্ড ওয়াইড 1 নম্বর র্যাঙ্ক করেছিল, তারপরেও সরকার থেকে শুরু করে মেন স্ট্রিম মিডিয়া পর্যন্ত এই টপিকটা তুললই না। আমি জানি গুটি কয়েক চ্যানেল বলেছিল, বাকিরা দেশ চালাচ্ছিল, বাকি মিডিয়াগুলো দেশ চালাচ্ছিল। ভারতের সংবিধান যেই মিডিয়াকে গণতন্ত্রের 4th পিলার বলে জানিয়েছে, সেই মিডিয়া এখন ভারতের প্রকৃত টপিকগুলো বাদ দিয়ে ভুলভাল টপিক নিয়ে আলোচনা করছে, যেগুলো আলোচনা না করলেও খুব একটা ক্ষতি হবে না। কার ছেলে হয়েছে, কে বাথরুমে নিজের থেকে গিয়েছে, সেই সব টপিক নিয়ে মেন স্ট্রিম মিডিয়া বড় বড় শো চালিয়ে দেয়। অথচ যেই টপিকগুলো ভারতকে এগিয়ে নিয়ে যাবে, ভারতের জনগণকে ভালোভাবে বাঁচতে দেবে, সেই টপিকগুলো নিয়ে আলোচনা করার সময় ভারতের মেন স্ট্রিম মিডিয়ার নেই। লজ্জা লাগা দরকার এই সমস্ত মিডিয়াগুলো। 2017-18-তে যদি ভারতের আনএমপ্লয়মেন্ট রেট 6.1% হয়, তাহলে আপনি ভেবে দেখুন 2019-এর আপনাকে আমি নিয়োগ সম্পর্কে বলে দিয়েছি, রেলের নিয়োগ হয়নি বা অন্যান্য নিয়োগগুলো কতটা নিচে নেমে গেছে আপনাকে বলে দিয়েছি। এছাড়া আপনি আরো অনেক ভ্যাকেন্সি দেখবেন যেগুলোর নিয়োগ যথেষ্ট নেমে গেছে, তলানিতে পৌঁছে গেছে। সুতরাং দাঁড়িয়ে দেখলে বোঝা যাবে 2019-এ নিয়োগ প্রক্রিয়া একদম তলানিতে। 2020-তে তো করোনার কারণে কিছুই হয়নি। তাহলে ভারতের বর্তমান আনএমপ্লয়মেন্ট রেট কোথায় এসে দাঁড়িয়েছে? এরপরেও সরকার আপনাকে যত রকম ডাটা দেখাক না কেন, আপনার সাধারণ মাইন্ড থেকে আপনি এটা বুঝতে পারবেন যে এগুলোর পরেও আনএমপ্লয়মেন্ট রেট কোথায় এসে দাঁড়াতে পারে। সো ফ্রেন্ডস, আপনি ভেবে দেখুন এই সমস্ত টপিকগুলো নিয়ে মেন স্ট্রিম মিডিয়ার আলোচনা করা কতটা গুরুত্বপূর্ণ, আর কার ছেলে হয়েছে কিংবা কে বাথরুমে গিয়েছে সেই টপিকগুলো কতটা গুরুত্বপূর্ণ, আপনি এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আপনার সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে।
আর আমাদের মতো স্টুডেন্টদেরকে সাপোর্ট করার জন্য অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আমরা আগেও আপনাদের জন্য এইরকম ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে ভিডিও নিয়ে আসতে পারি, যেগুলো মেন স্ট্রিম মিডিয়া কখনোই আপনাকে দেখাবে না বা কভার করবে না। এইরকম টপিক নিয়ে ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ये করুন। सच्चाई है, बेरोजगारी जिस स्तर पर पहुंच गई है, कोई बात क्यों नहीं कर रहा है? हमें मुद्दों को दबाना नहीं है। अगर ये मुद्दे दबाए गए तो आगे चलकर ये बहुत बड़ी देश की समस्या हो जाएगी।